আসসালামু আলাইকুম and good day dear students. Welcome to my online class. অনার্স প্রথম বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি ইন্ট্রোডাকশন টু বিজনেস কোর্সের ইনস্টিটিউশনস ফর প্রমোশন অফ বিজনেস, অর্থাৎ ব্যবসায় উন্নয়নের সহায়ক প্রতিষ্ঠানসমূহ। আমরা ব্যবসায় উন্নয়নে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সম্পর্কে জেনেছি। সরকারি প্রতিষ্ঠান সম্পর্কে জেনেছি, বেসরকারি প্রতিষ্ঠান সম্পর্কে জেনেছি এবং সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রতিষ্ঠান সম্পর্কেও আমরা জেনেছি। আমরা আলোচনা করেছি দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং টিসিবি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। টিসিবি কিভাবে তার কন্ট্রিবিউশন করছে একজন ব্যবসায়ীকে সহযোগিতা করার জন্য, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো কিভাবে সহযোগিতা করছে একজন ব্যবসায়ীকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য। দেন ধারাবাহিক আলোচনায় আজকেও আমরা আলোচনা করব। দেন আজকে যে বিষয়টা ফোকাস করা হবে মেইনলি সেটা হচ্ছে স্টক মার্কেট, অর্থাৎ শেয়ার বাজার সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। বেসিক্যালি একটা দেশের অর্থনীতিকে বেগবান করার জন্য, অর্থাৎ একটা দেশের অর্থনীতিকে সমৃদ্ধি করার জন্য এবং শক্তিশালীভাবে এগিয়ে নেওয়ার জন্য শেয়ার মার্কেটের ভূমিকা অনস্বীকার্য, খুবই ভাইটাল রোল পালন করে। অর্থাৎ শেয়ার মার্কেট একটা দেশের ইকোনমির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ শেয়ার মার্কেটে তালিকাভুক্তির মাধ্যমে কোম্পানিগুলো খুব বড় একটা অ্যামাউন্ট মূলধন সংগ্রহ করতে পারে, যেগুলোর মাধ্যমে কি করতে পারে, তারা উৎপাদনে যেতে পারে এবং উৎপাদনে যাওয়ার পরে যেটা করতে পারে, তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে মুনাফা অর্জন করতে পারে, কোম্পানি নিজেও মুনাফা অর্জন করতে পারে, পাশাপাশি যারা বিনিয়োগকারী আছে তাদেরকেও কি করতে পারে, সেই বিনিয়োগকৃত অর্থের লভ্যাংশ দিতে পারে। সো যেটা হচ্ছে কোম্পানির জন্য এটা বেনিফিট, যারা বিনিয়োগকারী রয়েছে তাদের জন্য এটা খুবই বেনিফিশিয়ারি। সো লেটস বিগিন। বিষয়গুলো আমরা কভার করেছি। দেন বণিক সভা ছিল, হোমওয়ার্ক ছিল, বিসিসিআই, টিসিবি, স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জে মেইনলি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির কি করা হয়, শেয়ার বিক্রয় করা হয়। প্রিভিয়াস ক্লাসে আমরা উদ্দেশ্যগুলো দেখেছিলাম, শেয়ার মার্কেট কি উদ্দেশ্যে কি উদ্দেশ্যে অর্থাৎ ফর্ম করা হয়, গঠন করা হয়। দেন আমরা যেটা হচ্ছে গুরুত্ব দেখব। তো শেয়ার বাজারের গুরুত্বের ক্ষেত্রে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের গুরুত্ব রয়েছে, সেই সামগ্রিক গুরুত্বকে আমরা তিনটা দৃষ্টিকোণ থেকে ভাগ করতে পারি। এক হচ্ছে কোম্পানির দৃষ্টিকোণ থেকে গুরুত্ব, সেকেন্ড যেটা আমরা করতে পারি যে ইনভেস্টর যারা রয়েছে তাদের দৃষ্টিকোণ থেকে কিভাবে আমরা ইম্পর্টেন্স দিতে পারি। দেন হচ্ছে আমরা কি করতে পারি যে সোশ্যাল পার্সপেক্টিভে দেখতে পারি, সামাজিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব দেখতে পারি। সো ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোম্পানির দৃষ্টিকোণ থেকে গুরুত্ব। কোম্পানির দৃষ্টিকোণ থেকে ফার্স্ট যে বিষয়টা হচ্ছে যে কোম্পানি যখন লাইক ম্যানুফ্যাকচারিং কোম্পানি হোক বা ট্রেডিং কোম্পানি হোক, যে কোনো কোম্পানি ফার্মের জন্য কি দরকার, ক্যাপিটাল দরকার। ক্যাপিটাল একটা ভাইটাল এলিমেন্ট। সো ক্যাপিটাল হলে আদার্স যে এলিমেন্ট গুলো সেগুলো কিন্তু খুব ইজিলি অ্যাচিভ করা যায়, ইজিলি আর্ন করা যায়। ল্যান্ড, লেবার, অর্গানাইজেশন, ক্যাপিটাল। সো ক্যাপিটালের ক্ষেত্রে যেটা হয় যে অন্যান্য এলিমেন্ট গুলো খুব ইজি হয়ে যায়। তো এই ক্যাপিটাল কালেক্ট করার একটা বৃহৎ সোর্স হচ্ছে শেয়ার বাজার। শেয়ার বাজার থেকে কি করতে পারে, পাবলিক লিমিটেড কোম্পানি ক্যাপিটাল কালেক্ট করতে পারে, মূলধন সংগ্রহ করতে পারে। এবং সেই মূলধন সংগ্রহ কিন্তু কম্পারেটিভলি খুব বড় একটা অ্যামাউন্ট সংগ্রহ করতে পারে। এবং হচ্ছে যে
কিছুটা ফর্মালিটিস রয়েছে, কিছু ফর্মালিটিস পারফর্ম করতে হয়, কিন্তু এত বড় একটা ক্যাপিটাল খুব সুন্দরভাবে সোর্স করার জন্য শেয়ার বাজারে আসলেই গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে কোম্পানি কি করে, মূলধন কালেক্ট করে। দেন কোম্পানির মূলধন কালেক্ট করার পর যেটা হচ্ছে সেটা কোম্পানি তারা তাদের ইনভেস্টমেন্ট করে। ইনভেস্টমেন্ট করার পর সেই ক্ষেত্রে কোম্পানির আরেকটা যেটা হচ্ছে যে মার্কেটে যখন কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পায় তখন হচ্ছে কোম্পানির সুনামও বৃদ্ধি পায়। অর্থাৎ কোম্পানি যখন এই যে ক্যাপিটাল গুলো কালেক্ট করে প্রপারলি ইউটিলাইজ করলে দেন হচ্ছে কি করতে পারবে, যারা ইনভেস্টর রয়েছে তাদেরকে কি করতে পারবে, মুনাফা দিতে পারবে। মুনাফা দিতে হলে নিশ্চয়ই তাকে প্রপারলি ইনভেস্ট করতে হবে। তাহলে প্রপারলি কি করতে হবে, ইনভেস্ট করে দেন হচ্ছে কি সেই ইনভেস্টমেন্ট থেকে যে কোম্পানি মুনাফা করবে, মুনাফা থেকে যারা ইনভেস্টর রয়েছে তাদেরকে লভ্যাংশ দেয়া হবে। এইটা আমরা কি করতে পারি, বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে দেখলাম গুরুত্ব। সে ক্যাপিটাল কালেক্ট করলো এবং তার ব্যবসায়িক সুনাম বৃদ্ধি পেল, তার ব্যবসায়িক সুনাম বৃদ্ধি পেলে তার শেয়ারের মূল্য বৃদ্ধি পাবে। আর তার শেয়ারের মূল্য বৃদ্ধি পেলে যেটা হচ্ছে যে সে মার্কেটে একটা এস্টাবলিশড কোম্পানি হিসেবে স্বীকৃত হবে। তো সব মিলিয়ে যেটা হচ্ছে যে কোম্পানির একটা স্ট্রেংথ, অর্থাৎ শেয়ার মার্কেটে কোম্পানির শেয়ারের মূল্য ভালো থাকা, এটা কোম্পানির একটা গুরুত্বপূর্ণ স্ট্রেংথ। এবং আমরা সুনাম কোম্পানির সর্বাধিক স্থায়ী সম্পত্তি, বাস্তব অ্যাসেট হিসাবে আমরা কি করতে পারি, ট্রিট করতে পারি। তো সুনাম কি আমরা কি এটা কি ব্যালেন্স শিটে অ্যাসেটের দিকে দেখাচ্ছি। তাহলে কোম্পানির সুনাম বাড়লে তো দেন ওভারঅল যে হচ্ছে যে কোম্পানির অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সুনামের সাথে কিন্তু সেলস এবং হচ্ছে যে কার্যক্রমের একটা বিস্তৃতির ব্যাপার রয়েছে। যেই কোম্পানিগুলো আমাদের দেশে রেপিউটেড অর্থাৎ ব্র্যান্ডেড কোম্পানি, আমরা কিন্তু তাদের প্রতি আস্থাশীল। সো এইটা ছিল কোম্পানির পার্সপেক্টিভ থেকে গুরুত্ব। দেন আমরা দেখবো হচ্ছে বিনিয়োগকারীর পার্সপেক্টিভ থেকে কি। একটা দেশে হিউজ নাম্বার অফ পপুলেশন রয়েছে, থাউজেন্ডস নাম্বার অফ পিপল রয়েছে। তো তারা তাদের মোস্ট অফ দ্য কেসেস যখন আমাদের লিভিং স্ট্যান্ডার্ড বেড়ে যায়, যে মাথাপিছু আয় বৃদ্ধি পায়, তো সেই ক্ষেত্রে প্রত্যেক বিনিয়োগকারীর কাছে কি সঞ্চিত অর্থ থাকে, অর্থাৎ সঞ্চয়কৃত অর্থ থাকে। তো এই সঞ্চয়কৃত অর্থ দিয়ে কিন্তু বিনিয়োগকারী বা ছোট ছোট বিনিয়োগকারী কোম্পানি করা বা বিজনেস ফার্ম করা প্রায়শই সম্ভব হয় না, কারণ তারা বিভিন্ন কাজে এনগেজ থাকে। তো তাদের ক্ষেত্রে একটা সেফ ইনভেস্টমেন্ট, ভালো ছোট পরিসরে সুন্দর একটা বিনিয়োগের পরিবেশ হচ্ছে স্টক মার্কেট। অর্থাৎ শেয়ার বাজারে কি করতে পারে, তারা তাদের সঞ্চিত অর্থ বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে পারে। তো মুনাফা একদিকে হচ্ছে কোম্পানি যদি প্রপারলি ইউটিলাইজ করে মুনাফা হবে, আর যদি কোম্পানি কোনো কারণে লস করে তাহলে কিন্তু লসটাও ক্যারি করতে হবে। এটা একটা সিগনিফিকেন্ট বিষয়, যে একদিকে যেমন বিনিয়োগকারী কোম্পানির মুনাফা অ্যাচিভ করে, অপরদিকে কিন্তু কোম্পানির লসও বেয়ার করতে হয়। তো বিনিয়োগকারী কি করতে পারলো, খুব সহজে তার সঞ্চিত অর্থটা বিনিয়োগ করতে পারলো এবং এর থেকে লাভবান হতে পারলো। তো এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে বিনিয়োগটা বিনিয়োগটা কি 100% সেফ, অর্থাৎ এখানে চুরি জালিয়াতি বা এই টাকা বা প্রতারণার কোনো স্কোপ থাকে না। যেটা হতে পারে সেটা হচ্ছে লস হতে পারে, এছাড়া আর কোনো অর্থাৎ কোম্পানি চলে যাওয়া বা এই জাতীয় কোনো সমস্যা থাকে না। সামাজিক দৃষ্টিকোণ থেকে যেটা আমরা বলতে পারি, যে বিনিয়োগকারীরা যখন ইন্ডিভিজুয়ালি বিনিয়োগ করে তখন কিন্তু তাদের অটোমেটিক্যালি তারা কিছু মুনাফা পেলে তাদের মোটামুটি আয় বৃদ্ধি পায়। সো এইভাবে যেটা হচ্ছে যে তাদের লিভিং স্ট্যান্ডার্ড, তাদের জীবনযাত্রার মান, জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। ফলে সামাজিকভাবেও, আর যেটা হচ্ছে যে যেহেতু ছোট ছোট বিনিয়োগকারীরা কোম্পানিতে পার্টিসিপেশন করতে পারছে, তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে কোম্পানিগুলো কি করলো, একসাথে তাদের ক্যাপিটাল গুলো পেয়ে গেল। একসাথে ক্যাপিটাল পেয়ে যাওয়ার পরে সে একদিকে যেমন ম্যানুফ্যাকচারিং করতে পারছে, আরেকদিকে সামাজিক বিভিন্ন প্রয়োজন পূরণেও সচেষ্ট হচ্ছে। আর আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে কর্মসংস্থানের ক্ষেত্রেও কিন্তু কোম্পানি কন্ট্রিবিউশন করছে। সো এই ছিল ওভারঅল ইম্পর্টেন্স
দেন আমরা দেখব হচ্ছে শেয়ার বাজারের অর্থনৈতিক কার্যাবলী, যে ফিনান্সিয়াল ফাংশনস গুলো। সো ফিনান্সিয়াল বেসিকলি শেয়ার বাজারে অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করা হয়। তো অর্থনৈতিক কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে ফার্স্ট যে বিষয়টা আমরা দেখি সেটা হচ্ছে যে একটা শেয়ার বাজার হচ্ছে একটা মার্কেট ক্রিয়েট করে, অর্থাৎ বিভিন্ন ধরনের কোম্পানি, এনলিস্টেড কোম্পানি থাকে এবং হচ্ছে কি বিপুল পরিমাণ বিনিয়োগকারী, অর্থাৎ প্রচুর বিনিয়োগকারী মিলে মোটামুটি হচ্ছে কোম্পানিগুলো বিক্রেতা এবং হচ্ছে যারা হচ্ছে ইনভেস্টর তারা হচ্ছে ক্রেতা। তো এইভাবে যেটা করা হয় যে একটা বাজার ক্রিয়েট করা হয়, মার্কেট ক্রিয়েট করা হয়। এখানে কি করা হয়, বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা বেচা করা হয়। আর শেয়ার কেনা বেচার ক্ষেত্রে যেটা যেটা মানুষ হচ্ছে বেসিক ইনফরমেশন গুলো দেখে, অর্থাৎ ইপিএস দেখে, আর্নিং পার শেয়ার দেখে, ক্যাপিটাল রেশিও দেখে, অর্থাৎ বিভিন্ন ফান্ডামেন্টালস অ্যানালিসিস করে দেন হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন গুলো মেক করা হয়। দেন হচ্ছে যে আমরা যেটা করতে বলি সেটা হচ্ছে মূলধন সৃষ্টি, অর্থাৎ কোম্পানিগুলো যখন মার্কেটে আসে তখন কিন্তু এক ইন্ডিভিজুয়ালি এত মূলধন এনশিওর করা সম্ভব হয় না। তখন কি করে তারা জনসাধারণের সঞ্চিত অর্থ থেকে যদি মূলধন সংগ্রহ করে তাদের জন্য কিন্তু বিজনেস অপারেট করাটা সহজ হয়। এবং এই যে সঞ্চিত অর্থ নেওয়ার সহজ এবং হচ্ছে খুব সুন্দর একটা মাধ্যম হচ্ছে শেয়ার বাজার। শেয়ার বাজার থেকে কি করতে পারে, পাবলিকের অর্থগুলো কোম্পানি নিয়ে ইনভেস্ট করতে পারে। এরপরে হচ্ছে ব্যবসায়ের স্থানের ব্যবস্থা করা, অর্থাৎ যারা স্মল ইনভেস্টর রয়েছে, ছোট ছোট বিনিয়োগকারী, ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, তারা ইকোনমিতে কিভাবে কন্ট্রিবিউট করতে পারে, তারা কিভাবে মিডল ক্লাস ফ্যামিলিগুলো কিভাবে মার্কেটে অর্থাৎ ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারে, তাদের ছোট ছোট সঞ্চিত অর্থ কিভাবে ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারে, সেটার একটা চমৎকার জায়গা হচ্ছে সে স্টক মার্কেট বা স্টক এক্সচেঞ্জ। অর্থাৎ শেয়ার বাজারে কি করতে পারে, একেবারে স্মল পার্ট থেকে শুরু করে লার্জার পার্ট পর্যন্ত, কোম্পানি পর্যন্ত সবাই ইনভেস্টমেন্ট করতে পারে, অর্থাৎ একক বিনিয়োগকারীও শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারে। আর এরপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে নিরাপত্তা। শেয়ার বাজার খুব সেফ একটা ইনভেস্টমেন্ট, উইদাউট লস হতে পারে, লস ছাড়া অর্থাৎ যে ইনভেস্টমেন্ট করা হয়েছে সেই টাকা জালিয়াতি বা সেই টাকা নষ্ট হয়ে যাওয়া বা কোনো ধরনের প্রতারণার স্কোপ নেই। এছাড়া যেটা হতে পারে লস হতে পারে, অর্থাৎ ক্যাপিটাল মার্কেটে লস হওয়ার সম্ভাবনা আছে, এইটা আমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা যখন শেয়ার পারচেস করব তখন কি করব, খুব সিনসিয়ারলি শেয়ারটা কিনতে হবে যেন আমরা কি করতে পারি, ওই কোম্পানির প্রফিট অ্যাভেল করতে পারি। আদারওয়াইজ কোম্পানি যদি আমরা কোম্পানির সুনাম, ইপিএস এবং অন্যান্য ফান্ডামেন্টালস অ্যানালিসিস করে না যদি পারচেস করি বা কোনো গুজবের ওপরে বা কোনো আবেগের ওপরে যদি পারচেস করি, তখন কি করতে হবে, আমাদেরকে লস ক্যারি করতে হবে। দেন এরপরে যেটা হচ্ছে সঞ্চয় উৎসাহ প্রদান, অর্থাৎ একজন মানুষ যখন সিঙ্গেল ইনভেস্টর যখন শেয়ার বাজারে বিনিয়োগ করে তার সঞ্চিত অর্থ থেকে মুনাফা অর্জন করে, তখন কিন্তু অন্যান্যরাও কি করে, সঞ্চয়ে উৎসাহিত হয়। তো ওভারঅল যেটা হচ্ছে যে একটা কমিউনিটিতে বা একটা সমাজে যখন দেখছে একজন মানুষ শেয়ার স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করে সে লাভবান হচ্ছে এবং সে ভালো করছে, তখন কিন্তু অন্যান্য মানুষগুলো কি করে, তারাও কিছু টাকা সঞ্চয় করে শেয়ার মার্কেটে বিনিয়োগের জন্য চেষ্টা করে। আর এটা টু সাম আপ ওভারঅল যেটা হচ্ছে কান্ট্রির জন্য ভালো একটা পজিটিভ ইন্ডিকেটর। আরেকটা যেটা বিষয় এরপরে সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থার তথ্য প্রকাশ। অর্থনৈতিক অবস্থার আমরা পড়ছি অর্থনৈতিক অবস্থার তথ্য প্রকাশ, অর্থাৎ আমাদের অর্থনৈতিক অবস্থার তথ্য প্রকাশ করে। বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল ইনফরমেশন রয়েছে। তাহলে শেয়ার বাজার কি করে, এই বিভিন্ন কোম্পানির ফিনান্সিয়াল ইনফরমেশন গুলো তার যে ওয়েবসাইট আছে সেগুলোতে প্রকাশ করে, যাতে ইনভেস্টররা দেখে সেই তাদের যে অ্যানালিসিস, তাদের যে বিচার বিশ্লেষণ করে শেয়ার কিনতে পারে এবং লাভবান হতে পারে। তাহলে আমরা এই পয়েন্টগুলো আলোচনা করলাম, মূলধন সৃষ্টি, এরপর হচ্ছে ব্যবসায়ের স্থানের ব্যবস্থা করা, নিরাপত্তা করা এবং সঞ্চয়ে
উৎসাহ প্রদান করা। দেন আমরা দেখব হচ্ছে প্রতিবেদন প্রকাশ, অর্থাৎ স্টক মার্কেট কি করে, প্রত্যেকটা কোম্পানি সম্পর্কে তার যে একটা ব্রিফিং প্রতিবেদন, একটা সংক্ষিপ্ত প্রতিবেদন তারা প্রকাশ করে, যাতে ইনভেস্টররা সুবিধাজনকভাবে ইনভেস্টমেন্ট করতে পারে। দেন হচ্ছে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা বেসিক্যালি হচ্ছে কোম্পানি সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন, অর্থাৎ কোম্পানি কিন্তু তার মূলধন কালেক্ট করার জন্য অনেক সময় দেখা যায় ফেক ইনফরমেশন দিতে পারে, কিন্তু শেয়ার মার্কেট কি করে, অর্থাৎ যারা অথরিটি রয়েছে তারা এটা জাস্টিফিকেশন করে, তারা এটা প্রপার ওয়েতে অডিট করে কি করতে পারে, সঠিক প্রতিবেদন প্রকাশ করতে পারে, এবং কি করতে পারে, অর্থনৈতিক অবস্থার তথ্য প্রকাশ করে যেটা করতে পারে যে ইনভেস্টর যারা রয়েছে তাদের ইন্টারেস্টটা এখানে টেক কেয়ার করা হয়, তাদের ইন্টারেস্টটাকে প্রায়োরিটি দেওয়া হয়। এরপরে যে পরের যে পয়েন্টটা রয়েছে বিদেশীয় বিনিয়োগকারী আকৃষ্টকরণ, বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণ, অর্থাৎ মার্কেট যদি তার প্রপার ওয়েতে চলে তাহলে যারা ফরেন ইনভেস্টর রয়েছে তারা কিন্তু আমাদের শেয়ার মার্কেটের ক্ষেত্রে ইন্টারেস্টেড হবে, অর্থাৎ তারাও বিনিয়োগ করতে চাইবে, বিনিয়োগ করে লাভবান হতে চাইবে। কোম্পানির দক্ষতা বৃদ্ধিতে সহায়তা, কোম্পানি যেহেতু পাবলিকের কাছ থেকে বিশাল একটা পরিমাণে অর্থ নিয়েছে, সো সে কিন্তু পাবলিকের কাছে দায়বদ্ধ, অর্থাৎ মাস পিপলের কাছে দায়বদ্ধ। তো দায়বদ্ধ হওয়ার ফলে যেটা হচ্ছে তার যে অর্থাৎ মানি বা কোম্পানির দৃষ্টিকোণ থেকে ক্যাপিটালটা নেওয়া হয়েছে সেটা যেন 100% প্রপারলি ইউজ হয়, ইফিশিয়েন্টলি ইফেক্টিভলি ইউজ হয়, সেটাকে ইনশিওর করতে হবে। সেটাকে ইনশিওর করলে যেটা হচ্ছে কোম্পানির প্রফিট হবে, কোম্পানির প্রফিট হলে সুনাম বাড়বে, আর সুনাম বাড়লে কি হবে, কোম্পানির শেয়ারের মূল্য বাড়বে, লভ্যাংশ দিলে মূল্য বাড়বে, মূল্য বাড়লে সুনাম বাড়বে। সো এই যে এইগুলো হচ্ছে কোরিলেটেড ইস্যু। সো আর যদি ফল করে সেক্ষেত্রে কিন্তু যেটা হচ্ছে কোম্পানি কিন্তু ভালো করলে তার তার বিজনেসকে সে এক্সপান্ড করতে পারে, আরো ক্যাপিটাল, অর্থাৎ শেয়ার মার্কেট থেকে আরো ক্যাপিটাল সে কালেক্ট করতে পারে। আর যদি খারাপ করে, লস করে, সেক্ষেত্রে কিন্তু যেটা হচ্ছে যে বিনিয়োগকারীরা কোম্পানির প্রতি আস্থা হারিয়ে ফেলবে। সো আবার যখন তারা বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের আহ্বান জানাবে তখন কিন্তু বিনিয়োগকারীরা ইন্টারেস্টেড হবে না। ব্যাংকের তারল্য, অর্থাৎ ব্যাংক যে শেয়ার মার্কেটে যে ইনভেস্টমেন্ট করা হয় সেই মানিটা খুব দ্রুত কালেক্ট করা যায়, তো ব্যাংক যেটা করে যে ব্যাংক যখন ইনভেস্ট করে তখন এটাকে লিকুইড মানি হিসেবে ইনভেস্ট করে, যেহেতু ব্যাংক এক হচ্ছে ইনভেস্ট করে দ্রুত প্রফিট নিয়ে নিল, আদারওয়াইজ সে মানিটা অন্তত কালেক্ট করতে পারবে। তো সো সেই ক্ষেত্রে কি করতে পারে, তারল্যের একটা অংশ কি করে ব্যাংক বিনিয়োগ করে। আরেকটা হচ্ছে সরকারি লগ্নিপত্র, সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে বা বিভিন্ন পার্সপেক্টিভে কি করতে পারে, পাবলিকের কাছ থেকে মানি কালেকশন করতে পারে। সো এইটা কিন্তু শেয়ার মার্কেটের মাধ্যমে সম্ভব, অর্থাৎ শেয়ার মার্কেট বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, লাইক যদি গভর্নমেন্ট মনে করতো, অর্থাৎ আমরা বিভিন্ন দেশ থেকে অনেক সময় লোন নেই, তো যদি সরকার মনে করে যে আমরা হচ্ছে বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন সংস্থা থেকে লোন নিচ্ছি, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ থেকে লোন নিচ্ছি, এটা আমরা পাবলিকের কাছ থেকেও নিতে পারি, আর নমিনাল যে ইন্টারেস্ট বা যেটা দেয়া হয় লগ্নিপত্র বিনিয়োগ করে সেটা আমরা গভর্নমেন্টের কাছ থেকেও পেতে পারি। সো আমরা নেক্সট আলোচনার বিষয়ে চলে যাই, সেটা হচ্ছে শেয়ার বাজারে লেনদেনের মেথড, অর্থাৎ কার্যপদ্ধতি, কিভাবে শেয়ার বাজার পরিচালনা করা হয়। এক্ষেত্রে আমরা 4টা মেথড দেখব। ফার্স্ট যে মেথডটা সেটা হচ্ছে ডাক মেথড, অর্থাৎ এটাকে কল ওভার সিস্টেম বলে, অনেক পুরনো একটা সিস্টেম, কল ওভার সিস্টেম, অর্থাৎ এটা খুব প্রাচীন একটা পদ্ধতি, যেটা হচ্ছে যে শেয়ার বাজারে, অর্থাৎ ব্রোকাররা কি করতো, ডেকে ডেকে শেয়ার বিক্রি করতো, কোম্পানির নাম বলতো, যে লাইক কোম্পানির নাম হলো এক্স কোম্পানি বা বেক্সিমকো কোম্পানি বা যে কোনো কোম্পানির নাম বলতো,
তার প্রফিট বলতো, সব অ্যানাউন্সমেন্ট অর্থাৎ মাইকের দ্বারা ঘোষণা করে বিক্রি করা হতো। এই পদ্ধতি এখন আর নেই। আরেকটা হচ্ছে যে ট্রেডিং পোস্ট সিস্টেম, ক্রয় বিক্রয় স্থান পদ্ধতি। দেন ক্রয় বিক্রয় স্থান পদ্ধতি হতে অর্থাৎ হচ্ছে যে যারা কোম্পানির প্রতিনিধি আছে এবং হচ্ছে যারা ক্রেতা, তারা একটা স্থানে মিলিত হতো এবং সেখানে কি করা হতো, কোম্পানির শেয়ারের দাম বলা হতো এবং হচ্ছে তখন বার্গেইন বা ওই বা এগ্রিমেন্ট অনুযায়ী এবং কন্ট্রাক্ট অনুযায়ী কি করা হতো, শেয়ার কেনা বেচা করা হতো। জবিং পদ্ধতি বা জবিং মেথডটা হচ্ছে একটা ব্রিটিশ মেথড। এইখানে যেটা করা হয় যে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে ব্রোকার থাকে, তো ব্রোকাররা কমিশনের মাধ্যমে বিভিন্ন কোম্পানির হয়ে কি করে, শেয়ার বিক্রি করে। তো এখন এই পদ্ধতিগুলো ইউজ করা হয় না। এখন আমরা যেই পদ্ধতিটা ইউজ করি সেটা হচ্ছে অনলাইন পদ্ধতি, অর্থাৎ সফটওয়্যার বেসিস শেয়ার মার্কেট কেনা বেচা, শেয়ার বাজার করা হচ্ছে, যেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। অনলাইনে এখন তবে অনলাইনে যেটা হচ্ছে যে নিজেও শেয়ার কেনা বেচা করা যাচ্ছে, আর একটা হচ্ছে যে ব্রোকার হাউস, অর্থাৎ যে ব্রোকার হাউসগুলো রয়েছে সেখানে একেবারে একই সাথে শেয়ারের মূল্য দেখা যাচ্ছে এবং হচ্ছে সব ইনফরমেশন দেখে শেয়ার বাজার ইনস্ট্যান্টলি ক্রয় করা হচ্ছে। অর্থাৎ একজন বিনিয়োগকারী তার অ্যাকাউন্ট থেকে, তার বিও অ্যাকাউন্ট বলে এটাকে, শেয়ার বাজারে যেটা ট্রেডিং করার জন্য যে অ্যাকাউন্টটা করা হয় সেটা হচ্ছে বিও অ্যাকাউন্ট বা বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টের মাধ্যমে কি করা হয়, অনলাইনে শেয়ার কেনা বেচা যায়। অর্থাৎ সে একটা কোম্পানির, লাইক আমি যদি বলি যে XYZ কোম্পানির অথবা বেক্সিমকো স্কয়ার বা অন্যান্য কোম্পানির শেয়ার ক্রয় করলো, আজকে 5,000 শেয়ার ক্রয় করলো, এখন কালকে যদি ওই শেয়ারের দাম বাড়ে বা পরের দিন যদি দাম বাড়ে, তো সেটা শেয়ার ক্রয় করলে একটা ম্যাচুরিটি ডেট থাকে 3 ডেজ বা এরকম একটা সার্টেন টাইম পর, তখন তার শেয়ারটাকে বেচার জন্য ম্যাচিউর হয়। তো ম্যাচিউর হলে দেন কি করতে পারে, সে বিক্রি করে দিতে পারে। সো এইভাবে কেনা বেচা করে কি করা হয়, প্রফিট করা হয়। আইদার কি করতে পারে, সে শেয়ারটা রেখে দিতে পারে, এট দ্য এন্ড অফ দ্য ইয়ার কি করবে, কোম্পানি তাকে একটা প্রফিট দিবে, লভ্যাংশ দিবে। এটা ক্যাশ ডিভিডেন্ড হতে পারে, স্টক ডিভিডেন্ড হতে পারে। দেন আমরা দেখব হচ্ছে শেয়ার বাজারে মূল্য হ্রাস বৃদ্ধির কারণ, অর্থাৎ শেয়ার বাজারে শেয়ারের মূল্য কেন হ্রাস হয়, কেন বৃদ্ধি পায়, এই পয়েন্টগুলো আলোচনা করব। অর্থাৎ শেয়ার ও সিকিউরিটির মূল্য হ্রাস বৃদ্ধির কারণসমূহ কি, অর্থাৎ কিভাবে হ্রাস বৃদ্ধি পায়। ফার্স্ট যেই বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য বিধান। অর্থাৎ আমরা জানি যে চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য না থাকলে মার্কেটে প্রোডাক্টের দামও কিন্তু কি করে যায়, বেড়ে যায়। অর্থাৎ যদি চাহিদা বেশি থাকে, সাপ্লাই কম থাকে, তো সেক্ষেত্রে কিন্তু কি প্রোডাক্টের দাম বেড়ে যাবে, আর যোগান বেশি, সাপ্লাই বেশি, পণ্যের দাম কমে যাবে। সো এই জিনিসটাই কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে একেবারে সেম কাজটাই হয়। শেয়ার মার্কেটের ক্ষেত্রে, যেটা হয় যে অর্থাৎ ভালো কোম্পানির শেয়ারের চাহিদা বেশি থাকে, ভালো কোম্পানির শেয়ারের চাহিদা বেশি থাকে। আর যেহেতু শেয়ারটা হচ্ছে কি ক্যাপিটাল অনুযায়ী, অ্যাজ পার দ্য ক্যাপিটাল, একটা কোম্পানির ক্যাপিটালকে ছোট ছোট অংশে ভাগ করলেই শেয়ার বা স্টক হবে। তো এইটার একটা লিমিট থাকে। খুব ভালো কোম্পানি হলেই কি আনলিমিটেড নাম্বার অফ শেয়ার না, তো সেই লিমিটেড নাম্বার অফ শেয়ার কেনার জন্য যদি সবাই চায়, তখন কিন্তু অটোমেটিক্যালি শেয়ারটার দাম বেড়ে যাবে। আর যদি কোনো কারণে যখন হয় যে মানুষ এক্সপেক্ট করে যে কোম্পানি লভ্যাংশ দিবে বা রাইট শেয়ার দিবে, তো এই বিভিন্ন ধরনের কি কি থাকে, ম্যানুপুলেশন, বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে, রিউমার থাকে। তো রিউমারের কারণে যে দেখা গেল যে ইনভেস্টররা শেয়ার পারচেজ করলো, কিন্তু কি দিন শেষে দেখা গেল যে কোম্পানি আসলে কোনো ধরনের কিছুই দিচ্ছে না, তখন কিন্তু আবার দেখা যায় সবাই কি করে, ওই শেয়ারটা বিক্রি করে দিতে চায়। আর যখন সবাই শেয়ারটা বিক্রি করে দিতে চায়, তখন শেয়ারের সাপ্লাই কি বেড়ে যায় এবং অটোমেটিক্যালি তখন কি হয়ে যায়, শেয়ারের দাম কমে যায়। দেন আমরা যেটা দেখি হচ্ছে যে কোম্পানির ফিনান্সিয়াল স্ট্যাটাস কি, কোম্পানির আর্থিক অবস্থা কি, এইটা আমরা কি করতে পারি,
দেখে নিতে পারি যখন আমরা শেয়ার পারচেজ করি। কোম্পানির আর্থিক অবস্থা ভালো হলে ইনভেস্টররা ইন্টারেস্টেড হয়, তখন শেয়ার পারচেজ করে। আর কোম্পানির আর্থিক অবস্থা খারাপ হলে তখন কি করে, ইনভেস্টররা শেয়ার মার্কেটে বা ওই কোম্পানিতে ইনভেস্ট করতে চায় না। দেন আমরা যেটা দেখব ব্যাংক রেট। ব্যাংক রেটের যে বিষয়টা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যেই হারে সুদ যেই হারে ঋণ প্রদান করে, যেই সুদে ঋণ প্রদান করে সেটা হচ্ছে ব্যাংক রেট বা ব্যাংক হার। ব্যাংক হার প্রিভিয়াসলি যেটা ছিল 5%, বর্তমানে 4%। তো এই যে 4% ব্যাংক রেট, এখন ব্যাংক রেটের কারণে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক আবার কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করে, বাণিজ্যিক ব্যাংক আবার ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে ঋণ প্রদান করে। সো বাণিজ্যিক ব্যাংক যখন ব্যক্তিকে ঋণ প্রদান করবে তখন কিন্তু যদি ব্যাংক রেট বেশি হয়, বাণিজ্যিক ব্যাংকও কি করবে, তার মূল্য বাড়াবে, তার মূল্য বাড়িয়ে দিবে। তো সেক্ষেত্রে তার মূল্য অর্থাৎ তার ইন্টারেস্ট বাড়িয়ে দিবে। তো এই ক্ষেত্রে যদি ইন্টারেস্ট অনেক বেশি হয় তখন কিন্তু তার কি হবে, ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়ে যাবে। অর্থাৎ কমার্শিয়াল ব্যাংক থেকেও তো লোন নিতে হয় ব্যবসায়ীকে। তো সব মিলিয়ে তার লোন প্লাস হচ্ছে লোন পরিশোধের জন্য ইন্টারেস্ট, এগুলো কিন্তু সবই হচ্ছে যে আলটিমেটলি ম্যানুফ্যাকচারিং কস্টকে এফেক্ট করে। তো ম্যানুফ্যাকচারিং কস্টকে যখন আমরা এগুলো ক্যালকুলেট করি তখন প্রোডাক্টের দাম কি হবে, অটোমেটিক্যালি বেড়ে যাবে। আর প্রোডাক্টের দাম বাড়লে এটার সাথে সেলসের রিলেশন, সেলস কমে যাবে। তো এইভাবে যে আলটিমেটলি কিন্তু একটা ইমপ্যাক্ট কি শেয়ার বাজারে পড়ে। কোম্পানি যদি প্রফিট না করতে পারে তখন কিন্তু কোম্পানি প্রফিট দিতে পারবে না। আর প্রফিট না দিতে পারলে অটোমেটিক্যালি কোম্পানিটার কি হবে, কোম্পানির ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার কমে যাবে এবং হচ্ছে কি হবে, তার মার্কেটে শেয়ারের মূল্য কমে যাবে। সো এই বিষয়গুলো এফেক্ট করে। আর যেগুলো হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি প্রণয়ন করে। তো সেই মুদ্রানীতির ওপরে কি করে, শেয়ার বাজারের শেয়ার মূল্য হ্রাস বৃদ্ধির একটা ব্যাপার ঘটে। তো এরপরে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচনের প্রভাব। অর্থাৎ মার্কেটে যখন মুদ্রা বেড়ে যায় বা মুদ্রা কমে যায়, মানির মুদ্রা বেড়ে গেলে হচ্ছে যে পণ্যের দাম কমে যায়। তো এইভাবে এইটার একটা ইম্প্যাক্টও কি হয়, শেয়ার মার্কেটে পড়ে। অর্থাৎ শেয়ার মার্কেটও সেই সাথে শেয়ারের মূল্য, অর্থাৎ মানুষের যখন টাকা বেশি থাকবে তখন শেয়ার কিনতে চাবে, শেয়ারের সাপ্লাই কমে যাবে, শেয়ারের দাম বেড়ে যাবে। এরকম মুদ্রা কম থাকলে শেয়ার কিনতে চাবে না, শেয়ার ছেড়ে দিবে। তো তখন শেয়ার মার্কেটে সাপ্লাইয়ের উপরও একটা কি করে, প্রভাব বিস্তার করে। দেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ব্যবসার অবস্থা। অর্থাৎ কোম্পানি তো বেসিক্যালি ক্যাপিটাল কালেক্ট করেছে ম্যানুফ্যাকচারিং এর জন্য। সো ম্যানুফ্যাকচারিং এর জন্য ক্যাপিটাল কালেক্ট করে তার বিজনেসের সিচুয়েশন কি, ক্যাপিটালটাকে আসলে ইউটিলাইজ করতে পারা গেছে কিনা, সেই সেই বিষয়টা দেখা হয়। অর্থাৎ ব্যবসার অবস্থাটা দেখা হয়। ব্যবসার অবস্থার উপর ডিপেন্ড করে। যদি অবস্থা ভালো হয় সেক্ষেত্রে কি শেয়ারের মূল্যগুলো বাড়তে থাকে। আর যদি ব্যবসার অবস্থা খারাপ হয়, মুনাফা দিতে না পারে, প্রপারলি ইনভেস্ট না করতে পারে, ইনভেস্ট রিটার্ন না হয়, তখন কি হয়, কোম্পানির অবস্থা খারাপ, ইনভেস্টররা কি করে, কোম্পানি থেকে সরে যায় এবং হচ্ছে শেয়ারের মূল্য পড়ে যায়। পরে যেই পয়েন্টটা সেটা হচ্ছে লভ্যাংশ নীতির পরিবর্তন। অর্থাৎ কোম্পানি যখন লভ্যাংশ নীতির পরিবর্তন করে তখন কিন্তু শেয়ারের মূল্য কমে যায়। অর্থাৎ এইটা এমন হতে পারে যে ক্যাশ ডিভিডেন্ড স্টক, আগে কোম্পানি স্টক ডিভিডেন্ড দিত, শেয়ার ডিভিডেন্ড দিত, এখন হচ্ছে কি ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু শেয়ারের মূল্য কমে যেতে পারে। আবার দেখা গেছে ক্যাশ ডিভিডেন্ড অর্থাৎ নগদ লভ্যাংশ দিচ্ছে, কিন্তু আগে আগে দিত 70%, এখন দিচ্ছে 20%। তো সেক্ষেত্রে কিন্তু কমে যাবে। তো এই জন্য লভ্যাংশ নীতির, কোম্পানির যে লভ্যাংশ ডিভিডেন্ড পলিসি রয়েছে সেটার উপরও কিন্তু কোম্পানির শেয়ারের দাম ওঠানামা করে। এরপরে যেই সিগনিফিকেন্ট পয়েন্টটা আমরা পড়বো সেটা হচ্ছে সরকারের আমদানি ও রপ্তানি নীতি।
অর্থাৎ সরকারের আমদানি এবং রপ্তানি নীতি কি হবে তার উপরও কি করে শেয়ার বাজারের শেয়ারের মূল্য নির্ভর করে। অর্থাৎ শেয়ারের দাম কম হবে না বেশি হবে। লাইক যদি গভর্নমেন্ট অনেক বেশি ট্যাক্স নেয়, অনেক বেশি শুল্ক নেয়, যাতে অর্থাৎ র মেটেরিয়াল পণ্য আমদানি করতেই কি হয়ে গেল, সব টাকা চলে গেল, একজন ব্যবসায়ী সব টাকা চলে গেল, তখন তো সে অর্থাৎ মার্কেটে একটা কম্পিটিটিভ প্রাইসে কনজিউমারদের পণ্য অফার করতে পারবে না। তো পণ্য অফার না করতে পারলে অটোমেটিক্যালি তার বিজনেস খারাপ হবে, আর বিজনেস খারাপ হলে যেটা হবে কি তার শেয়ারের মূল্য কমে যাবে। আর সে যদি সহজে র মেটেরিয়াল গুলো আমদানি করতে পারে, ম্যানুফ্যাকচারিং করতে পারে, মার্কেটে তার সেলস ভালো হবে, বা মার্কেটে সেলস ভালো হলে তার কি হবে, প্রফিট ভালো হবে, প্রফিট ভালো হলে সে কি করতে পারবে, ইনভেস্টরদের প্রফিট দিতে পারবে, দেন হচ্ছে কি তার শেয়ারের মূল্য বৃদ্ধি পাবে। তো এই বিষয়গুলো হচ্ছে কোরিলেটেড। সরকারের কর নীতি, সরকার যদি আবগারি শুল্ক অনেক বেশি করে তখন কি করতে হবে, এটা ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়ে যাবে। ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়ে গেলে কিন্তু তখন কোম্পানি ভালো বিজনেস করতে পারবে না, আর ভালো বিজনেস না করতে পারলে কোম্পানির শেয়ারের দাম অটোমেটিক্যালি কমে যাবে। এরপরে যেটা হচ্ছে পুঁজি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের নীতি পরিবর্তন। অনেক সময় দেখা যায় যে কোম্পানিগুলো তাদের রুলস রেগুলেশন পলিসি কি করে পরিবর্তন করে, এইটার একটা ইম্প্যাক্ট পড়ে, বিশাল প্রভাব পড়ে। অর্থাৎ নীতি পরিবর্তন করলে এক হচ্ছে যদি এটা পজিটিভলি পরিবর্তন হয়, ইনভেস্টরদের কাছে মনে হয় যে না এই নীতি পরিবর্তনের ক্ষেত্রে কি করবে, তারা প্রফিট করতে পারবে, তাহলে কি হবে, তারা আবার কি ইনভেস্ট করবে। আর যদি মনে হয় যে এই নীতি পরিবর্তনের কারণে তারা ইনভেস্ট করতে পারবে না, তাদের লস হবে, তখন কিন্তু ইনভেস্ট করবে না। এই ক্ষেত্রে যেমন হচ্ছে যে অনেক সময় কি করে কোম্পানিগুলো, শেয়ার মার্কেটে কোম্পানিগুলো মার্জ করে, অর্থাৎ দুইটা কোম্পানিগুলো মার্জ করে। এখন যেমন হচ্ছে যে একটা হচ্ছে শেয়ার মার্কেটে একসময় বেক্সটেক্স একটা কোম্পানি ছিল, এটা অর্থাৎ বেক্সিমকো গ্রুপেরই একটা কনসার্ন। তো একসময় কি হলো যে বেক্সটেক্স এবং বেক্সিমকো এক হয়ে গেল, মার্জ হয়ে গেল। এইভাবে যেটা হচ্ছে যে অনেক সময় কি করে কোম্পানি তার ছোট ছোট সাবসিডিয়ারি কোম্পানিগুলোকে মার্জ করে নেয়। মার্জ করে নিলে খুবই ভালো, তো তখন কোম্পানিগুলো দেখে যে এই সাবসিডিয়ারি কোম্পানিগুলোকে নিচ্ছে তারা কিরকম, তাদের দায় এবং অ্যাসেট কিরকম। তারা যদি প্রফিটেবল হয়, আগেই প্রফিটেবল থাকতো, তারা যদি কম্পিটিটিভ থাকতো, তখন কি করে সে ইনভেস্টররা ইন্সপায়ার হয়, অর্থাৎ তারা কি করতে চায়, ইনভেস্ট করতে চায়। আর যদি দেখে যে খুব দুর্বল দুর্বল কোম্পানিগুলোকে নিয়ে আসা হয়েছে, তখন ভাবে যে আসলে কোম্পানি, এত দুর্বল কোম্পানিকে একসাথে করার কারণে কোম্পানি হয়তো এবছর মুনাফা দিতে পারবে না, তখন ইনভেস্টররা কি করে, একটু কি ডিসকারেজ হয়। তো এই বিষয়গুলো আসলে কাজ করে যে পুঁজি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো যখন তার নীতি পরিবর্তন করে বা কাঠামোগত কোনো ডিসিশন নেয়, কোনো পলিসি রিফর্ম করে, এবং তখন কি হয় যে একটা ইম্প্যাক্ট পড়ে। অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস চেঞ্জ হলে, বোর্ড অফ ডিরেক্টরস যদি এরকম হয় যে খুব মার্কেটে খুব ইফিশিয়েন্ট বোর্ড অফ ডিরেক্টর, তারা আগেও বিজনেস করেছে এবং খুব ভালো প্রফিট করেছে, অপারেটিং পাওয়ার খুব ভালো, তো তখন কিন্তু দেখা যায় ইনভেস্টররা বোঝে যে যেহেতু বোর্ড অফ ডিরেক্টর এরা এসে কোম্পানিটা এখন ভালো করা শুরু করবে, তখন কিন্তু ওই শেয়ার পারচেজ করে। দেন যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে অর্থনৈতিক মন্দা। অর্থাৎ অর্থনৈতিক মন্দা থাকলেও কি করে, শেয়ার বাজারে অর্থাৎ শেয়ারের মূল্য, মানুষের অর্থনৈতিক মন্দা, মানুষের জব নেই, টাকা নেই, লাইক এখন যেই অবস্থা, করোনাকালীন বিশ্বে যেই সিচুয়েশনটা অ্যারাইজ হয়েছে, মানুষের জব নেই, বিজনেস নেই, টাকা নেই, তো সেই এই যে ইকোনমিক যে একটা ব্যাড সিচুয়েশন, তো এই ক্ষেত্রে যেটা হয় যে শেয়ার বাজারের মূল্য কমতে থাকে, তখন মানুষের শেয়ার বাজারে কি করতে চায় না, বিনিয়োগ করতে চায় না। দেন হচ্ছে কি রাজনৈতিক অবস্থা, অর্থাৎ একটা দেশে যদি পলিটিক্যালি স্টেবল না হয়, রাজনৈতিকভাবে স্থিতিশীল না হয়, তখন কিন্তু কি হয় না, তার যে ক্যাপিটাল মার্কেট গ্রো হয় না, এবং হচ্ছে যে তার ক্যাপিটাল মার্কেট এস্টাবলিশড হতে পারে না।
তো যেটা করতে হয় যে রাজনৈতিক অবস্থাটা তাকে স্টেবল করতে হয়। হরতাল, এরপর বিভিন্ন ধরনের পলিটিক্যাল, লাইক আমরা বলতে পারি যে ইরানের অবস্থা, ভেনিজুয়েলার অবস্থা, পলিটিক্যাল আনস্টেবিলিটির কারণে কি হচ্ছে, বেকারত্ব এবং দেশের অর্থনীতি একেবারে কি তলিয়ে যাচ্ছে। এরপরে যেটা হচ্ছে সদস্যদের আচরণ, অর্থাৎ শেয়ার মার্কেটে যারা মেম্বার রয়েছে, কোম্পানি রয়েছে, তাদের বিহেভিয়ার এবং হচ্ছে ওভারঅল যে তাদের তাদের প্র্যাকটিসিং, তাদের চর্চা, এইগুলো কি করে ইনভেস্টরদের উপর, এইখানে বেসিক্যালি ম্যাক্সিমামই হচ্ছে মাস ইনভেস্টর, অর্থাৎ পাবলিক ইনভেস্টর। তো পাবলিক ইনভেস্টরের ক্ষেত্রে এদেরকে যদি এনকারেজ না করা হয় তাহলে কিন্তু এরা ইনভেস্টমেন্টে আগ্রহী হবে না। দেন আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে জাতীয় আয়, মাথাপিছু আয়ের ওঠানামা। আমরা খুব সহজেই যে জিডিপি, জিএনআই যদি এটা যদি আমরা রেইজ করে, তখন কি মানুষের লিভিং স্ট্যান্ডার্ড বাড়ে এবং মানুষ সঞ্চয় করতে পারে, এবং শেয়ার বাজারে আসলে ওই অর্থটাই ব্যয় করা হয় যেটা দীর্ঘমেয়াদে সঞ্চয় করা হয়। আমি আরেকটা নোট আরেকটু খুব সুন্দর করে বলে দিচ্ছি, শেয়ার মার্কেট কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্টের স্পেস না। অর্থাৎ শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হলে কোম্পানিগুলোর পার্সপেক্টিভও থাকে, তারা লং টার্ম ক্যাপিটাল কালেক্ট করবে। ইনভেস্টর যারা, তাদেরও পার্সপেক্টিভ হওয়া উচিত লং টার্ম ইনভেস্টমেন্ট করবে। অর্থাৎ তার লাভ লস যাই হবে সেটা হচ্ছে লং টার্মে হবে, শর্ট টার্মে হবে না। যদি প্রফিট করতে পারে দেন এটা তো বেস্ট, আর যদি না করতে পারে, অর্থাৎ যারা বিভিন্ন লসের মধ্যে পড়ে যায়, তাদেরকে এটা লং টার্ম চিন্তা করতে হবে, অনেক দীর্ঘমেয়াদে চিন্তা চিন্তা করতে হবে, তাহলে হয়তো তারা ফিরে আসতে পারবে। আর আদারওয়াইজ যদি কোনো আবেগ, কোনো রিউমার, কোনো গুজবে ইনভেস্ট করা হয়, তাহলে কিন্তু এটার জন্য ক্যাপিটাল তো আসবেই না। উল্টো কি কি করতে হবে, তার যে টাকা ছিল সেই টাকা রেখে আসতে হবে, অর্থাৎ লসে চলে যাবে, কোম্পানির লস তাকে বেয়ার করতে হবে। দেন হচ্ছে বৈদেশিক, ফাইনালি আমরা কি বৈদেশিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। অর্থাৎ বৈদেশিক সম্পর্ক ভালো না থাকলে কিন্তু ইকোনমির ক্ষেত্রে ভালো করা সম্ভব না। দুইটা দেশের উদাহরণ আমি আগে বলেছি, ভেনিজুয়েলা এবং হচ্ছে লাইক ইরান। ইরান কি করতে পারে না, সে তার প্রোডাক্ট গুলো কি করতে পারে না, এক্সপোর্ট করতে পারে না, বিভিন্ন দেশে এক্সপোর্ট করতে পারে না। ইরান যদি এক্সপোর্ট করতো তাহলে কিন্তু আমরা পেট্রোকেমিক্যালের দামগুলো অনেক কমে যেত। সো ইরান কিন্তু এক্সপোর্ট করতে পারছে না, বিভিন্ন ধরনের আমেরিকার নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে তারা কি করতে পারছে না, বিজনেস করতে পারছে না। তো এই ক্ষেত্রে গ্লোবালি কিন্তু যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে পেট্রোকেমিক্যাল বা এই জাতীয় প্রোডাক্টের, অয়েল রিলেটেড প্রোডাক্টের দাম কিন্তু কিছুটা হলেও প্রভাবিত হচ্ছে। আর ওরা যদি বিজনেস করতে পারতো তাহলে কিন্তু আমরা কিছুটা একটা পজিটিভ বিষয় পেতাম। এছাড়া ভেনেজুয়েলা, অর্থাৎ টোটালি হচ্ছে বৈদেশিক সম্পর্কটা ভালো হতে হবে। তাহলে বৈদেশিক সম্পর্ক ভালো হলে কি ইকোনমিটা স্মুথলি কাজ করা যাবে, এবং হচ্ছে যে অর্থনীতি স্বাভাবিক প্রবাহে সচল থাকবে। স্বাভাবিক প্রবাহে সচল থাকলে তখন তখন জনগণ তার সঞ্চিত অর্থ বিনিয়োগ করবে, এবং হচ্ছে কি কোম্পানি কোম্পানি ক্যাপিটাল কালেক্ট করতে পারবে, ইনভেস্ট করতে পারবে, ম্যানুফ্যাকচারিং করতে পারবে, সেলস করতে পারবে, এবং হচ্ছে প্রফিট শেয়ার করতে পারবে। এই প্রফিট মাস পিপলও পাবে, এবং হচ্ছে কোম্পানিও কি করতে পারবে, পাবে, এবং তার বিজনেসও এক্সপান্ড করতে পারবে। এইভাবে অর্থনীতি কি এগিয়ে যাবে। সো এই ছিল আলোচনা। ঠিক আছে, দ্যাটস অল ফর দ্য টাইমিং। ভালো থাকো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে।